তোমার জন্য সব। পর্ব 4। রেহানা পুতুল। পরক্ষণেই পিছন হতে কলির পিঠের উপর দিয়ে বুকের উপর ওড়নাটি মেলে দিল মাহমুদ। কলি বিস্ময় ভরা কণ্ঠে কাঁপা কাঁপা অধরে শুধাল, স্যার আপনি? আমার ওড়না কোথায় পেলেন? হ্যাঁ আমি। বাইকে উঠে আসুন, গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে আদেশ করে বলল মাহমুদ। মাহমুদ বাইকে চড়ে বসল। কলি বিব্রত গলায় আবারও জানতে চাইল, স্যার ওড়না তো ওরা নিয়ে গিয়েছিল, কিভাবে পেলেন? আশ্চর্য কলি। পথের উপর থেকে সব বলবো। বাইকে চড়ুন বলছি। স্পিড ব্রেকার দেখলে স্লো চলবে বাইক। নো টেন্স। শক্ত চোয়ালে বলল মাহমুদ। কলি দোনমনো করতে করতে বাইকে মাহমুদের পিছনে গিয়ে বসল। মাহমুদ কলিকে নিয়ে লালবাগ চৌরাস্তার মোড়ে চলে গেল। বাইক থামালো একটি নিরিবিলি হোটেলের সামনে। আসুন লাঞ্চ করতে করতে বিষয়টা বলি। বলেই মাহমুদ বীরের মতো গটগট পায়ে হোটেলের ভিতরে চলে গেল। বেসিন থেকে হাত ধুয়ে ফ্যান বরাবর একটি টেবিলে বসল। কলিও হাত ধুয়ে এসে মুখোমুখি চেয়ারে বসল। দুটো বিফ খিচুড়ির অর্ডার দিল মাহমুদ। কলি মনে মনে আওড়ালো, বিয়ে ঠিক না হতেই অধিকার খাটানো শুরু করেছে, আমার অনুমতির তোয়াক্কা না করেই। কলি বলে উঠল, স্যার আমার বাসা তো এই সামনেই, আমি বাসায় গিয়েই লাঞ্চ করতাম। দরকার কি ছিল আপনার বাসা এখানে? এটা আমি জানি না? ওড়না উদ্ধারের কাহিনী শুনবেন না? অবশ্যই স্যার, বলুন। তো শুনতে হলে কোথাও বসতে হচ্ছে, নয়তো আমিও বাসায় চলে যেতাম। কলি চুপ রইল। মাহমুদের মোবাইলে বেজে উঠল। হ্যাঁ মা বলো। আসতে ওই চিকন কাটা সুপারিগুলো 1 কেজি নিয়ে আসিস। সুপারি শেষ। তুই কোথায় এখন? তোমার অভিমানিনী ছাত্রীর সঙ্গে, লালবাগ। কলিকে ফোনটা দে। কলি নার্ভাস হয়ে গেল। মাহমুদ ফোন বাড়িয়ে দিল কলিকে। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মা। যাক, তোমার স্যারের সঙ্গে আছো শুনে ভালো লাগলো। কিছুদিন পরেই তার বউ হবা, জোরটা কাটানো দরকার। বন্ধুসুলভ কণ্ঠে বলল মাহফুজা। কলি কিঞ্চিত বিরক্ত হলেও মাহফুজাকে বুঝতে দিল না। ছোট করে হু বলল। স্পিকার অফ ছিল, তবুও মাহমুদ মায়ের কথা শুনতে পেল, কেননা তার মোবাইলের ভলিউম ফুল ছিল এবং সে কান পেতেও ছিল শোনার জন্য। মা খুব ওপেন মাইন্ডের, ডোন্ট মাইন্ড। মাহমুদ ইচ্ছে করেই কলির অভিব্যক্তি দেখার জন্য কথাটা বলল। কলি হতবাক চোখে মাহমুদের দিকে চাইল। ওভাবে চেয়ে লাভ নেই, আমার এই সেটের দোষ, আমার কানের দোষ। আন্টি অতিরিক্ত করে ফেলছে, এটা অবাস্তব। মানলাম, যুক্তিতে না যাই। খেয়ে নিন, খাবার চলে এসেছে, চাপাস্বরে বলল মাহমুদ। বিফ খিচুড়ি, সালাদ, কোক এসে গেল। খাওয়া শেষে মাহমুদ বলল, আমি বাইক নিয়ে বাস স্টপেজের কাছাকাছি এসে একটু থামলাম। ফটোকপির দোকানে কাজ ছিল বলে। সেখান থেকেই আমার চোখ পড়ল চায়ের টং দোকানে দুজন ছেলের দিকে। তারা গ্যাসলাইট দিয়ে সিগারেট জ্বালাচ্ছিল। একজনের হাতে চোখ যেতেই দেখলাম এটা আপনার ওড়না। ভালো করে চেয়ে দেখলাম আবার, ভুলও হতে পারে। আপনার ওড়না কেন ওদের হাতে আসবে? আমার তীক্ষ্ণভাবে তাকানো দেখেই ফটোকপির দোকানের অন্য একটা ছেলে বলল, স্যার এরা নষ্ট ছেলে, বখাটে দেখেন কোন মেয়ের ওড়না ছিনিয়ে নিল। মেয়েদের উত্ত্যক্ত করাই এদের কাজ। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, সত্যি বলছো তুমি? একদম সত্য স্যার, আমি চিনি। প্রায় রাতে মদ খেয়ে এসে এইখানে মাতলামো করে, চা সিগারেটের বিল দেয় না। আমি তড়িতেই ছেলে দুটোর কাছে চলে গেলাম। ছেলেটার হাত থেকে ওড়না কেড়ে নিতে হলো। তারা ভয়ানক ক্ষেপে গেল, হাতাহাতি শুরু করলো আমার সঙ্গে। লোক জড়ো হয়ে গেল, তারা আমার পক্ষ নিল এবং তাদের ধরে ফেলল। তারা প্রাণপণ চেষ্টা করেও পালাতে পারেনি। বাস স্টপেজ পুলিশ ছিল। ফটোকপি দোকানের সেই ছেলেটা গিয়ে দুজন পুলিশ নিয়ে এলো। উপস্থিত সবার সাক্ষ্যের ভিত্তিতে পুলিশ তাদের হাতে হ্যান্ডকাফ পরিয়ে নিল। আমাকে ধন্যবাদ দিয়ে জানতে চাইল ওড়না কার। বললাম আমার ডিপার্টমেন্টের এক ছাত্রীর।
সেজন্যই আমার চিনতে অসুবিধা হয়নি। মাহমুদ থামল, ভরা গ্লাসের অর্ধেক পানি খেয়ে জোরালো নিঃশ্বাস ফেলল। কলি মনে মনে উচ্চারণ করল, আমার দিকে কতটা খেয়াল করলে উনি আমার ওড়না চিনতে পারল। তার মানে ক্লাসে গেলে চোরা চোখে কেবল আমাকেই দেখে নাকি? উফস, ধন্যবাদ স্যার, আপনাকে বারবার আমার জন্য কষ্ট ও ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে। নিচু মাথায় কৃতজ্ঞতার স্বরে বলল কলি। আগের এক্সিডেন্ট, আজকের ঘটনার জন্য শুধু ধন্যবাদ? বিরস কণ্ঠে শুধালো মাহমুদ। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ, কলির চোখে ঠায় চেয়ে থেকে বলল মাহমুদ। আন্তরিক ধন্যবাদ স্যার, কেবল আন্তরিক ধন্যবাদই প্রাপ্য আমি? ভারমুখে বলল মাহমুদ। বিশেষ ধন্যবাদ স্যার, বিশেষ ধন্যবাদ তো দূরের মানুষকেও দেয়, কাছের মানুষকে আরো কিছু দিতে হয়। কলি চমকানো দৃষ্টিতে তাকালো মাহমুদের দিকে, বলল, কাছের? ভার্সিটির টিচার স্টুডেন্টের সম্পর্ক কাছের নয়? ফ্রেন্ডলি নয়? ওহ, বুঝলাম, হয়তো। মাহমুদ কলির হাতের দিকে খেয়াল করল। তার দেওয়া আংটিটা নেই কোন আঙ্গুলেই। তার খারাপ লাগলো। কিন্তু কলিকে বুঝতে দিল না। প্রসঙ্গ চেঞ্জ করে বলল, এবার বলুন, তারা কেন আপনার ওড়না ছিনতাই করলো? পথ দিয়ে আর মেয়ে চলাফেরা করে না? স্যার, এই দুজন ছেলে আমাকে মাঝে মাঝে বিরক্ত করেছিল, হাত ধরতে চেয়েছিল। শেষ দিন আমি স্যান্ডেল খুলে মারতে চেয়েছি, তাই এমন করেছে আজ। শিক্ষক হিসেবে আমাকে জানাতে পারতেন। যাই হোক, সাবধানে পথ চলবেন, সবসময় ইগো নিয়ে থাকলে চলে না। কলি শান্ত মেজাজে বলল, দুজন বখাটেকে পুলিশের হাতে তুলে দিতে পেরেছেন, এতে অনেকের অনেক উপকার হলো। সেই চা বিক্রেতা মামাও রক্ষা পেল, তার জন্য আপনাকে স্পেশাল থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কসে আমার পোষাবে না তো? আপনি সেটা দিবেন না যেটা আমি চাইব? বাদ দেন, খাল্লি বাল্লি। আসুন, পৌঁছে দিই বাসায়। মাহমুদ কলিকে বাসার নিচে পৌঁছে দিল। বাইক ঘুরিয়ে চলে গেল। এই এক আজব চিজ, কোন ধাতু দিয়ে বিধাতা তাকে গড়ালো? কি নিরস রসকসহীন নারী রে ভাই! কিছু বললে তার কারণ জানার জন্য ন্যূনতম কৌতূহলের আভাস তার মাঝে দেখা যায় না। কলি বাসায় গিয়ে আংটিটা নিয়ে অনামিকায় পরে নিল, আবার খুলে ফেলল কিছু একটা ভেবেই। নেড়েচেড়ে দেখল আংটিটা ভারী সুন্দর, তার ভীষণ পছন্দ হয়েছে। আজকের বিফ খিচুড়িটাও দারুণ ছিল। বিফ খিচুড়ি তার ভীষণ পছন্দ। কিছু বিষয়ে ভাবলে তার হ্যাঁ বলতে ইচ্ছে করে মাহমুদকে, আবার শুরুর দিনের অপমানের কথা ভাবলে মানা করতে ইচ্ছে করে। দ্বিধাদ্বন্দ্বের দোলায় অনবরত দুলছে কলি। এত কনফিউশনে থেকে কিভাবে হ্যাঁ বা না বলবে সে বাসার কাউকে এই বিষয়ে মতো জানায়নি, তারাও তারও কাছে মতো জানতে চায়নি। 7 দিন পর আব্দুর রহমান ফোন দিল নুরুল হককে। জানতে চাইল কলির মতামত এবং তারা কবে আসবে বিয়ের দিনক্ষণ ঠিক করতে। নুরুল হককে পাশে বসা থেকে রেবেকা ফিসফিসিয়ে বলে দিল, বলেন কলি হ্যাঁ বলেছে, সমস্যা নেই। নুরুল হক তাই জানিয়ে দিল। আব্দুর রহমান মুঠোফোনের ওপ্রান্ত হতে সন্তুষ্টির হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে উঠল। জিজ্ঞেস করল, ভাই সাহেব, তাহলে আমরা কবে আসব বিয়ের তারিখ ফেলতে? ভাই সাহেব সামনের সপ্তাহে আসুন, শুক্রবারে। সেদিন আমার অফিস বন্ধ থাকে, আমি বাসায় থাকি। তারা দুজন ফোন থেকে বিদায় নিল। মাহফুজা ছোট বাচ্চার মতো ছুটে এসে মাহমুদকে সংবাদটা জানালো। সুখবর আছে মাহমুদ, কঠিন সুখবর। বলে ফেলো জননী, তোর অভিমানিনী ফুলকলি রাজি বিয়েতে। ফুলকলি মজা তো নামটা। ফুলকলি মিষ্টান্ন ভাণ্ডার নামে বিখ্যাত মিষ্টির দোকান আছে ঢাকার কয়েক স্থানে। শোন, সে 1 সপ্তাহের সময় নিয়েছে না, সেটা তো আরো আগেই ফুরিয়ে গেল। তারা তো কিছুই জানাচ্ছে না, হয়তো সংকোচে। তাই আমি তোর বাবাকে দিয়ে একটু আগে ফোন করালাম। কলির বাবা বলল বিয়ের ডেট ফেলার জন্য সামনের শুক্রবারে যেতে তাদের বাসায়। তুই থাক, আমি আনুশকাকে ফোন করি।
মাহমুদা উৎফুল্ল মনে চলে গেল নিজের রুমে। মাহমুদের অশান্ত হৃদয় শান্ত হল। হৃদয়ের পুরো আঙিনা জুড়ে সুখের বারতা ঝরে পড়ছে শিউলি ফুলের মতো। অনুভূতির বেহাল দশা। মাহমুদ মনে মনে ধন্যবাদ দিল কলির ওড়না নিয়ে যাওয়া সেই বখাটে দুজন ছেলেকে। কারণ দিনের আলোয় প্রকাশ্যে একটা মেয়ের বুক খালি করে ওড়না নিয়ে চলে গেল কেউ। এটা সেই মেয়ের জন্য কতখানি দুর্বিষহ ও লজ্জার তার বলার অপেক্ষা থাকে না। মাহমুদ কলিকে সেদিন ওড়না ফিরিয়ে এনে না দিলে খালি বুকেই কলির বাসায় যেতে হতো। তাই মাহমুদ বিশ্বাস করল তার কাছে বিয়ে বসতে কলির রাজি হওয়ার পিছনে এই ঘটনা বড় ভূমিকা রেখেছে। সে কলিকে নিয়ে হারিয়ে গেল কল্পলোকের অন্তপুরে। ডায়েরিতে লিখে ফেলল, ওহে ফুলকলি, তুমি আমার কাছে অনেক ঋণী হয়ে গিয়েছ। একবার বুকের মাঝে পাই, নিংড়ে নিংড়ে সুদ সমেত পুষিয়ে নিব। তোমার ঋণের বোঝা কমানোর গুরুদায়িত্ব শুধুই আমার, কেবলই আমার। বাকির খাতায় নাম রাখব না তোমার। মাহমুদের ভীষণ ইচ্ছে করছে কলির হাতটা একটু ছুঁয়ে দেখতে, কলির মুখোমুখি হতে, কলির মুখ থেকে অন্তত ভালো লাগে কথাটি শুনতে। কিন্তু এটা সম্ভব নয়। কলি আর তার স্বভাব প্রায় একই রকম। ইগো ব্যক্তিত্ব, মৃদুভাষী চাপা স্বভাবের, তবে তার রাগ মনে হয় কলির চেয়ে বেশি। এমন এলোমেলো ভাবনায় ডুবে গেল মাহমুদ। শুক্রবারের 2 দিন আগে রেবেকা কলিকে জানালো, এই কলি পরশু তারা বিয়ের তারিখ ফেলতে আসবে। বাগদান অনুষ্ঠান আর কি। কলি চকিতে চাইল মায়ের মুখপানে। আমি তমতো জানাইনি আম্মু, তোর আব্বু তাদেরকে তারিখ বলল। বলে বিবাহের মতো শুভ কাজে ঢিলেমি করা ঠিক নয়। আর তারাও ফোন দিয়ে জানতে চাইল মতামত। পিতার কথার উপরে কলির কিছুই বলার রইল না। সে অন্তঃসার শূন্য মুখে বলল, আচ্ছা আম্মু, ঠিক আছে। বৃহস্পতিবার ক্লাস শেষে মাহমুদ অফিসে কাজ করছে। তার মোবাইলে জ্বলে উঠল। মেসেজের রিংটোন বেজে উঠল। স্যার, একটু দরকার ছিল, আসবো? মাহমুদের মন অদ্ভুত আনন্দে নেচে উঠল, ময়ূরের পেখম ছড়িয়ে নাচার মতো। কাল বাগদান, আজ কলি দেখা করতে চাচ্ছে। নিশ্চয়ই ভালো কিছু বলবে। সে দ্রুত টাইপ করে মেসেজ সেন্ড করে দিল, আমার কাছে আসতে আপনার অনুমতির প্রয়োজন নেই, আসুন। সত্যি কি মাহমুদের ভাবনার মতোই কলি কিছু বলবে, নাকি ভিন্ন কিছু বলবে, যা শোনার জন্য মাহমুদ কখনোই প্রস্তুত ছিল না? আমার কাছে আসতে আপনার অনুমতির প্রয়োজন নেই, আসুন। সত্যি কি মাহমুদের ভাবনার মতোই কলি কিছু বলবে, নাকি ভিন্ন কিছু বলবে, যা শোনার জন্য মাহমুদ কখনোই প্রস্তুত ছিল না? মাহমুদ ভাবছে কলির সঙ্গে ভালো করে সখ্যতা গড়ে উঠেনি। বন্ধুত্বপূর্ণ সম্পর্কও নয়। প্রেম সে তো আমার এক পাক্ষিক। সেই মানবীর বাস আমার কল্পনাতেই। সরাসরি বিয়ে ঠিক হলো, কিন্তু তা নিয়েও তার সঙ্গে সরাসরি কোন আলাপ হয়নি। কাল সবাই যাবে তাদের বাসায়, আমি যাব না। পাত্রের থাকাটা এত গুরুত্বপূর্ণ না। কলি আমাকে স্যার হিসেবে দেখে আসছে। নিজের বাসায় হবু বর হিসেবে দেখতে পেয়ে অপ্রস্তুত হয়ে যাবে সবার সামনে। কলিও দোটানায় পড়ে গেল। যেখানে স্যারের সঙ্গে কিছুই না তার, সেখানের বিয়ের প্রসঙ্গ তুলবে কিভাবে? কিন্তু যেতেই হচ্ছে। কি পেয়েছে উনি? সবকিছু উনাদের মর্জিমতেই হবে। তার চাওয়া পাওয়ার কোন মূল্য নেই? কলি আসলো মাহমুদের অফিস রুমে। মাহমুদ চেয়ারে দেখিয়ে বসতে অনুরোধ করল কলিকে। কলি বসল না। মাহমুদের মুখোমুখি চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে আছে ঝিম মেরে। কিছু বলতে পারছে না। সংকোচে বিরক্তিতে ভিতরটা ভেঙে চুরে যাচ্ছে। এটা মাহমুদ বেশ অনুধাবন করতে পারল। মাহমুদ টেবিলে থাকা নিজের গ্লাসটাতে ওয়াটার পট থেকে পানি ঢেলে নিল। কলির দিকে বাড়িয়ে ধরল, বলল, কিছুটা পানি খেয়ে নিন, গলা শুকিয়ে গিয়েছে। কলির নাকের ডগা লাল হয়ে গেল শুনে। কোমল মুখে কাঠিন্যতা ভর করল আংশিক। গোপনে আওড়ল, এত দেখি মেনকার শয়তান। গুরুগম্ভীর অথচ ঠোঁটকাটা স্বভাবের। কথা কম বললেও যেটা বলে ভিতরটা এফোরোফোর করে দেয়। একদিন খেয়াকে বুকের ওড়না নিয়ে কিসব বলে ফেলল। সবটা সে শুনে ফেলল।
মনে হলে এখনো তার মাটির নিচে গায়েব হয়ে যেতে ইচ্ছে করে। কলি গ্লাস হাতে নিল, 2-3 ঢোক পানি খেয়ে রেখে দিল। মাহমুদ গ্লাসের বাকি পানিটুকু খেয়ে নিল, বলল, আপনাকে দেখে আমার গলাও শুকিয়ে চৈত্রের কাঠ হয়ে যাচ্ছে। মাহমুদের বিশ্বাস ছিল কলি একটু হলেও হেসে ফেলবে এখন, কিন্তু তার বিশ্বাস অবিশ্বাসে রূপ নিল। কলি পূর্বের ন্যায় মেঘমুখে দাঁড়িয়ে রইল। এত দেখি রোবট, কিভাবে সংসার করব, কাকে মন দিলাম? মাহমুদ কলির চোখের দিকে তাকালো। কলি চোখ সরিয়ে নিল। কলি কাউকে দেখতে এসেছেন না কিছু বলতে এসেছেন? কলিকে একটু এগিয়ে দিল কথাটা বলে মাহমুদ। কলি হাতের মুঠি হতে একটা কাগজ মাহমুদের সামনে রাখল। কাগজটা হাতে নিল মাহমুদ, অল্প হেসে বলল, শুনেছি 90 দশকের প্রেম এভাবে হতো। পত্রবাহক না পেলে প্রেমিক প্রেমিকা একে অপরের হাতে চিঠি দিয়ে পালিয়ে যেত। ব্যাপারটা ভালো লাগলো, থ্যাঙ্কস। কলির চোখের কোণে প্রগাঢ় বিরক্তি খেলা করছে। এই লোকের আজ হয়েছে কি? নাকি কাল বিয়ের দিন ঠিক হবে বলে আজ মৌজে আছে? কলিটু শব্দটিও করল না মাহমুদের সঙ্গে। বোবা মুখে এলো, আবার বোবা মুখেই বের হয়ে গেল ঘুরিয়ে। মাহমুদ ঝটপট কাগজটা মেলে পড়তে লাগল। স্যার, আমি জানি আন্টি আমাকে খুব পছন্দ করেছে। আপনি মায়ের ইচ্ছা পূরণ করার জন্য সহমত জানিয়েছেন। একইভাবে আমিও আমার বাবা মায়ের পছন্দকে গুরুত্ব দিয়ে মতো দিয়েছি। এর বাইরে কিছুই না। সবই ঠিক আছে। কাল বাগদান অনুষ্ঠানে যেন বিয়ের ডেট ফেলা হয় 1 বছর পরে, অর্থাৎ আমার অনার্স কমপ্লিট হলে। কারণ ক্লাসে ভার্সিটিতে এটা জানাজানি হলে আমি মরে যাব। নানান সমালোচনার ঝড় উঠবে। আমি নিতে পারবো না এসব। প্লিজ স্যার, তোমার ধারণা ও বিশ্বাস সম্পূর্ণ ভুল কলি। আমি তোমাকে ভালোবাসি। বাক্যটি মনে মনে উচ্চারণ করে মাহমুদ তড়িতেই কলিকে ফোন দিল। কলির ফোন সুইচ অফ। একটু পর পর মাহমুদ ট্রাই করে যাচ্ছে, বাট সুইচ অফ। এভাবে মাহমুদ রাতে ঘুমানোর সময় পর্যন্ত ফোন দিল, কিন্তু কলিকে রিচ করা গেল না। মাহমুদ প্রচণ্ডভাবে ক্ষেপে গেল কলির উপর। সে বুঝল কলি ইচ্ছে করেই মোবাইল বন্ধ রেখেছে, যেন তাকে ম্যানেজ করার চেষ্টা না করা যায় বিয়ে আরো আগে করার জন্য। মাহমুদ দাঁত কিরমিরিয়ে বলল, বিয়ে হবে, খুব সহসাই হবে, এই বর্ষাতেই হবে। অনেক জ্বালিয়েছ, তোমার জন্য অনেক করেছি, সব উসুল করতে হলে তোমাকে কাছে চাই। ফাজিল অসভ্য মেয়ে কোথাকার। ক্ষিপ্ত মেজাজ নিয়ে মাহমুদ ঘুমিয়ে পড়ল। আজ শুক্রবার বিকেলে মাহমুদের পরিবারের সবাই বসল। কিছু ঘনিষ্ঠজনও রয়েছে। স্বল্প আলোচনা হলো তাদের মাঝে। মাহফুজা ছেলেকে বলল, তোর কবে সুবিধা হয় সেই অনুযায়ী তারিখ ফেলতে হবে। কলির সেমিস্টার ফাইনাল 15 দিন পরে। 1 মাস পর যে কোনো শুক্রবার, জানালো মাহমুদ। আনুশকা বলল, বুধবার পাত্রীর সন্ধ্যা কোটাই, বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবার বিয়ে, শনিবার বৌভাত। আর পরীক্ষার পর কয়দিন পড়ার প্রেশার থাকে না, রিল্যাক্স থাকে সবাই। সেমিস্টার ফাইনালের পর পরেই বিয়ের ডেট ফেলতে হবে। আব্দুর রহমান বলে উঠল, আরেক কাজ করা যায়, কাবিন করে রাখলে অনার্স শেষ হলে একবারে অনুষ্ঠান করে তুলে আনা যায়। মাহফুজা বলল, এটাও মন্দ বলেননি, বিয়ে তো হয়েই গেল, চিন্তা মুক্ত। কিন্তু সেটা হলে তাবার অন্যরকম প্রস্তুতি নিতে হবে দুই পক্ষেরই। মাহমুদের যেতে হবে, 2 রাত মেয়ের বাসায় থাকতে হয় কাবিনের পরে। তাদের সঙ্গে আলাপ করতে হবে, তারা কিভাবে কি চায়। সবারই সুবিধা অসুবিধা আছে। মাহমুদ ছোট মামা বলে উঠল, দুলাভাই তারা প্রিপারেশন নিয়ে ফেলেছে পাঞ্চিনির হিসেবে। তার মধ্যে কাবিনের কথা তুললে প্যাচগোছ লেগে যাবে। মাহমুদের কথাই আমার কথা। আজ বিয়ের দিন পাকা হবে, এবং মেয়ের পরীক্ষা শেষ হলেই এটাই ফাইনাল করব আমরা। এখানে থেকেও মেয়ে পড়াশোনা চালিয়ে নিতে পারবে, মাহমুদের বাইকে করে যাওয়া আসা করবে। সমস্যা তো দেখি না আমি। সঙ্গে সঙ্গে আমিন বলে উঠল আব্দুর রহমান ও মাহফুজা।
সন্ধ্যার পর পাত্রপক্ষ এলো। পাত্র এলো না। হাসি ঠাট্টায় বিয়ের দিন ধার্য হলো। সবাই রাতের খাবার খেলো। শরবত থেকে শুরু করে আয়োজনের কমতি করেনি নুরুল রেবেকা দম্পতি। শাড়ি পরিহিত কলি মাথা ঢেকে সবাইকে সালাম দিল। যেহেতু আংটি আগেই দেওয়া হলো তাকে, তাই আজ দুটো নোজপিন উপহার দিল পাত্রপক্ষ। একটা সোনার আর একটা ডায়মন্ডের। জুলির বলে উঠল, আপা তো নাক ফোটায়নি, কিভাবে নাকফুল পরবে? নো প্রবলেম হবু বেআইন, এখন প্রযুক্তির যুগ। বিয়ের আগে পার্লারে গিয়ে টুক করে ফুটো করে আসলেই হবে, দুদিনেই নাক শুকিয়ে যাবে, বলল আনুশকা। সেটাই। বিয়ের সময় নাক খালি থাকলে অসুন্দর লাগবে, সব সাজ মেরমারে হয়ে যাবে। মেয়েদের মুখের শ্রী হলো নাকফুল, বলল মাহফুজা। দুই পক্ষের আলোচনার ভিত্তিতে সব পাকা করতে সময় লেগে গেল। কলি মাকে দিয়ে বাবাকে জানালো বিয়ের তারিখ তার পড়াশোনা শেষ হলে ফেলার জন্য। নুরুল হক মেয়ের কথাকে গ্রাহ্য করলেন। আবদারের সুরে তাদের বললেন কথাটা। তারা মানলি না। উপযুক্ত যুক্তি উপস্থাপন করে দেখালো 1 মাস পরে হলে কোন সমস্যা নেই, কলি তার মতো করেই চলতে পারবে, চাইলে নিজের বাসায়ও থাকতে পারবে, তবুও বিয়ে হয়ে যাক, পিছানোর দরকার নেই। পাত্রপক্ষ বিদায় নিতে নিতে রাত হয়ে গেল। কলি নিজের রুমে গিয়ে আজ আর কাঁদল না। ক্ষেপে গেল মাহমুদের উপরে। গজগজ করে বলতে লাগল, আপনি আমাকে পাবেন না মিস্টার মাহমুদ, এত রিকোয়েস্ট করে লিখলাম, তবুও আমার চাওয়ার গুরুত্ব পেল না আপনার কাছে। দ্রুত বিয়ে করতে চাওয়া আপনার ভালোবাসা হতেই পারে না, এসব আপনার একরোখা মনোভাবের প্রতিফলন, এক প্রকার জেদও বটে। জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবো আপনার অন্তরকে। অভদ্র পুরুষ। ছাত্রীকে বিয়ে করার স্বাদ মিটিয়ে দিব। আমিও কম যাই না, আমার ঘাড়ের রগ ও তারা আছে, বোমের মতো তেতে আছে কলি। ফোঁস করে একটা আওয়াজ করল মুখ দিয়ে। শাড়ি চেঞ্জ করে সামান্য খেয়ে নিল ক্ষুধার যন্ত্রণায়। ঘুমিয়ে গেল চটে যাওয়া মেজাজ নিয়ে। মাহমুদের অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কলির অভিব্যক্তি দেখার জন্য। নিঃশব্দে হেসে বলল, ওহে ফাইনালি আপনার বিয়ে ঠিক হয়ে গেল আপনার অপছন্দের শিক্ষক মাহমুদের সঙ্গে, যে কিনা আপনাকে কঠিনভাবে ইনসাল্ট করল, রুক্ষ ভাষায় কথা বলল। আমার অধিকার প্রাপ্তিতে বাধা দিলে সামনে আরো শাসানিতে রাখবো আপনাকে, প্রয়োজনে বন্য হব, সব ক্ষেত্রে ভদ্র টিচার হয়ে থাকবো নাকি? আমি পুরুষ, আমারও আছে একটা প্রেমিক হৃদয়। আবার কলি ভার্সিটি আসা বন্ধ করে দিল। মাহমুদের মেজাজ বিগড়ে গেল, তবুও নিজের অনুভব অনুভূতিকে সংযত রাখল। দাঁত কামড়ে ধৈর্যের পরিচয় দিতে লাগল। কলিকে ফোন করল না, কোন রকমের যোগাযোগ করার চেষ্টা করল না। অবশ্য 3 দিন পর কলি ক্লাসে এলো, কারণ সামনে পরীক্ষা। গ্যাপ দিলে সমস্যা আছে, এটা স্কুল কলেজ নয়, কোচিং প্রাইভেট পড়ে কাবার দিবে। ভার্সিটিতে ডিপেন্ডেন্ট থাকতে হয় অধ্যাপকদের লেকচারের উপরে। মাহমুদ ক্লাসে গিয়ে তৃষিত নয়নে কলির দিকে তাকালো, যেন মরুর বুকের পিপাসিত পথিক বহু প্রতীক্ষার পরে কিছু জলের ফোঁটার নাগাল পেল। কলি ভুলেও চোখ তুলে তাকাচ্ছে না। মাহমুদ কলিকে তার চোখাচোখি করার ব্যবস্থা করল। সে সাহিত্যের নানা প্রসঙ্গ টেনে জিজ্ঞেস করল সবাইকে। বাংলা সাহিত্যের সবচেয়ে শ্রেষ্ঠ রোমান্টিক একটা উক্তি বলেন, যার কাছে যেটা সেরা মনে হয় সেটাই বলেন। একজন এক একটা বলতে লাগল। কেউ হুমায়ুন আহমেদের, কেউ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, কেউ মানিক বন্দ্যোপাধ্যায়ের, কেউ শরৎচন্দ্রের উপন্যাসের জনপ্রিয় রোমান্টিক উক্তি বলল। কলি আপনি দাঁড়ান, আপনার কাছে কোনটা মনে হয় বলেন। স্যার আমি জানি না, খুব গল্প উপন্যাস পড়িনি আমি। দাঁড়িয়ে চোখ নামিয়ে বিরস গলায় বলল কলি। কলির দৃষ্টি আকর্ষণ করতে মাহমুদ ব্যর্থ হল। তার বিরক্তির সীমা রইল না। কড়া স্বরে বলল, বাংলা সাহিত্যের ছাত্রী হয়ে একটা উক্তিও বলতে পারলেন না? আপনার বাংলা সাহিত্য নিয়ে পড়া উচিত হয়নি। কলির সারাগাল মরিচ লাল হয়ে গেল। চঞ্চনে সুরে বলল, স্যার আমি বহু উদ্ধৃতি জানি,
আপনি রোমান্টিক উক্তি শুনতে চেয়েছেন। সেটা আমি পারি না। হ্যাঁ, চেয়েছি। রোমান্টিক বা ভালোবাসার উদ্ধৃতি কি সাহিত্যের বাইরের পার্ট নাকি? এমন সময় আমান স্যার কোন একটা কাজে মাহমুদ স্যারের কাছে এলো। তিনি আলোচনা শুনলেন দরজায় দাঁড়িয়েই। রসিকতা করে বললেন, যারা প্রেমের উক্তি জানেন না তাদের জন্য শিখে নেওয়া অপরিহার্য, নয়তো তাদের দাম্পত্য জীবন অন্ধকার। হুমায়ুন আহমেদ বলেছেন, প্রেম শুধু দেখা ও চোখের ভালো লাগা থেকেই হয় না, রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয় অপমান থেকে, এমনকি প্রেম হয় লজ্জা থেকেও। প্রেম আসলে লুকিয়ে আছে মানব সম্প্রদায়ের প্রতিটি ক্রমশমে। একটু সুযোগ পেলেই সে জেগে উঠে। রসিক আমান স্যার আরও বললেন, অস্বীকার করার সুযোগ নেই। প্রেমের মাঝেই লুকায়িত কামনার বীজ। ক্লাসের কয়েকজন চাপাস্বরে হেসে উঠল। মাহমুদ সজোরে ডাস্টার দিয়ে টেবিলে আঘাত করল। সবাই চুপ হয়ে গেল। ক্লাস শেষে মাহমুদের খুব ইচ্ছে করছে কলিকে ডেকে কাছে আনতে, একটু কথা বলতে, তার কথা শুনতে। কিন্তু ক্লাসে যেভাবে খেপিয়ে দেওয়া হলো তাকে, এখন ডাকা ঠিক হবে না। দাউ দাউ করে জ্বলে উঠতে পারে। মাহমুদ বেরিয়ে গেল বাইক নিয়ে। এদিকে মাহমুদের উপরে প্রবল বিতৃষ্ণায় কলির অন্তর ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এই পুরুষের সঙ্গে চলবে কিভাবে সে? এত দারুণ ঠোটকাটা স্বভাবের, চোখের সামনেই লজ্জা দিয়ে ফেলে। তখন এমন ভাব যেন চেনেই না। কলি বেখেয়ালিভাবে ঢুলে ঢুলে হাঁটছে। আচমকা রাস্তায় পড়ে থাকা ভাঙ্গা ইটের টুকরোয় হোঁচট খেয়ে পড়ে গেল। ব্যথায় উহু করে কুকিয়ে উঠল। পাশ থেকে কলির দুজন ক্লাসমেট দেখে দৌড়ে এলো, কলিকে ধরে উঠালো। মাহমুদ তাদের দেখে বাইক থামালো। কি হয়েছে রিমি? স্যার, কলি উষ্ঠা খেয়ে পড়ে গেল। পায়ের পাতা ছিলে গিয়েছে, ব্লাড যাচ্ছে। ও শিট, এখানে আমার পরিচিত ফার্মেসি আছে, আপনারা নিয়ে আসুন, আমি যাচ্ছি। তাদের আগেই বাইক টেনে মাহমুদ ফার্মেসিতে চলে গেল। তারা কলিকে ধরে ফার্মেসির ভিতরে নিয়ে লম্বা বেঞ্চটিতে বসিয়ে দিল। ফার্মেসিতে কেউ নেই, হয়তো কোন দিকে গেল। আপনারা তাড়া থাকলে যেতে পারেন, কলিকে আমি দেখছি। আচ্ছা স্যার বলে ওরা দুজন চলে গেল। খালি ফার্মেসি। মাহমুদ ফার্মেসি থেকে তুলা স্যাভলন নিয়ে কলির পাশে বসল। কিছু তুলা ছিঁড়ে নিল। বলল, পাটা বেঞ্চের উপরে তুলুন, ব্লাড মুছে দিই। একদম না, ডোন্ট টাচ মি, আপনার জন্যই এই অবস্থা আমার। উহু মা, ঝাঝালো স্বরে চেঁচিয়ে উঠে বলল কলি। এই প্রথম কলির রণমূর্তি দেখে মাহমুদ ভরকে না গেলেও থমকে গেল। একদৃষ্টিতে সে কলির দিকে চেয়ে রইল। একদম না, ডোন্ট টাচ মি, আপনার জন্যই এই অবস্থা আমার। উহু মা, ঝাঝালো স্বরে চেঁচিয়ে উঠে বলল কলি। এই প্রথম কলির রণমূর্তি দেখে মাহমুদ ভরকে না গেলেও থমকে গেল। একদৃষ্টিতে সে কলির দিকে চেয়ে রইল। কলি মাথা ঝুঁকিয়ে পায়ের পাতা ধরে আছে। মাহমুদ জিজ্ঞেস করল, আমার জন্য? আমি আপনাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি? কেবল সশরীরে ধাক্কা মারলেই পড়ে না মানুষ, কারো কথার আঘাতেও হোঁচট খেয়ে পড়ে যায় মানুষ। মাহমুদ ফ বলে যায়। হা হয়ে চেয়ে থেকে বলল, বাহ, আমার কথা এত পাওয়ারফুল, জানতাম না। জেনে সুবিধা হলো, ইন ফিউচারে কাজে লাগবে। স্যার, আপনি চলে যান, আমি ট্রিটমেন্ট করিয়ে নিতে পারবো। এবার ছোট্ট করে বলল কলি। খোড়া মানুষের মতো পা টেনে টেনে বাসে উঠবেন কিভাবে? এতে আরও আহত হবার আশঙ্কা। আমি সসম্মানে আপনাকে পৌঁছে দিব বাসায়। ভরাট কণ্ঠে বলল মাহমুদ। লাগবে না আপনার সসম্মান। তাহলে কি অসম্মানে পৌঁছে দিব? সেদিনের ওই দুজন বখাটে ছেলের মতো? কলি পাল্টা জবাব দিল না, ঘাড় বাঁকিয়ে বসে রইল। সরি। আচরণ ভদ্রতার সীমা লঙ্ঘন করল বোধ হয়। ফার্মেসির ছেলেটা এবার এলো। মাহমুদকে দেখেই সালাম দিয়ে বলল, স্যার আপনি? তুমি কোথায় গিয়েছিলে? আমি পেশেন্ট নিয়ে আসলাম। ছেলেটা কলির পা দেখল। ট্রিটমেন্ট করে ব্যথার জন্য ট্যাবলেট ও পায়ে ব্যবহারের জন্য মলম দিয়ে দিল।
মাহমুদ টাকা দিয়ে দিল মানিব্যাগ খুলে। কলি দিতে চাইলে মানা করল, বলল, আপনারগুলো গচ্ছিত থাকুক, চাকরিজীবীদের বউরা সঞ্চয় করতে হয়, বিপদে কাজে লাগে। গম্ভীর স্বরে বলল মাহমুদ। কলির মন চাচ্ছে মাহমুদের মাথায় ইট ভাঙতে। সে ব্যথার জন্য দাঁড়াতে পারছে না। মাহমুদ হাত বাড়িয়ে দিল কলির দিকে, কলি ধরল না, খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হয়ে গেল। মাহমুদ বাইকে চড়ে বসে বলল, আসুন বলছি, পিছনে বসুন, সুবিধা যেভাবে হয় সেভাবে বসুন, বিব্রত না হয়ে। কলি বুঝল মাহমুদের কথার ইঙ্গিত, তবুও সে মাহমুদকে ধরে বসল না। এটা তার জন্য দুঃসাধ্য কাজ। আজ পর্যন্ত সে কোন ছেলের এতটুকু কাছাকাছি হয়েও বসেনি। সেখানে টিচারকে ধরে সাপোর্ট নিয়ে বসবে? নো, নেভার। প্রয়োজনে আবার পড়ে যাবে, পড়ে মরে যাবে, তবুও না। কলিকে বাসার নিচে নামিয়ে দিল মাহমুদ। সাবধানে যাবেন বলে সেও চলে গেল। বাসার নিচের গার্ড ও সেই বাড়ির দুজন লোক মাহমুদকে দেখেও কিছু মনে করল না। তারা সবাই জানে নুরুল হকের মেয়ের বাগদান হয়েছে। ছেলেরা এদের চেয়ে সচ্ছল পরিবার, নিজস্ব ফ্ল্যাট, ছেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। রেবেকা নিজে বাড়ির সব বাসায় মিষ্টি বিতরণ করে মেয়ের বিয়ের কথা জানিয়েছে। বাদ দেয়নি বাড়ির নিচের গার্ডদেরকে বলাও। কলির খুঁড়িয়ে হাঁটা দেখে জুলির গোল গোল চোখে উচ্চস্বরে জিজ্ঞেস করে উঠল, আপা তোর পায়ে কি হইছে? রেবেকা ছুটে এলো জুলির কথা শুনতে পেয়েই। কলি নিজের রুমে চলে গেল। ব্যাগ রেখেই বিছানায় শুয়ে পড়ল। নাকমুখ কুঁচকে বলল, কিভাবে পড়ে গেল? রেবেকা উদ্বিগ্ন গলায় জানতে চাইল, কিভাবে এলিমা এই পানিয়ে? স্যার পৌঁছে দিয়েছে আম্মু। লজ্জা লজ্জা স্বরে বলল কলি। আলহামদুলিল্লাহ, আত্মীয় ভালো পেয়েছি আমরা। নিরহংকারী তারা প্রত্যেকেই, শিক্ষক পরিবার যে, সেজন্যই তাদের বিচার বিবেচনাটা সঠিক ও সুন্দর। সামনে বিয়া শাদি, খেয়াল করে পথ চলিস, হাত মুখ ধুয়ে খেয়ে নে, ডাইনিংয়ে যেতে হবে না। জুলির এখানে ভাত এনে দিবে। কলি চুপচাপ শুয়ে আছে। রেবেকা সূরা ফাতিহা পাঠ করে মেয়ের মাথায় 3 বার ফু দিয়ে দিলেন। চলে গেল সংসারের আপন কাজে। খুব ভালো তোর মাস্টার মশাই, তাই না আপা? ভেরি কেয়ারিং, দুষ্টমিষ্ট স্বরে বলল জুলির। বেশি ভালো। তুই কোলে উঠে বসে থাকিস, হেয়ালি করে বলল কলি। তার বউ থাকতে আমি কোন দুঃখে তার কোলে উঠব? টিচারেরা কেয়ারিং তবে বোরিং। আমি বিয়ে করব রোমান্টিক একটা ছেলেকে, তবে তারও মোটর বাইক থাকতে হবে। বাইকে চড়া আমার কাছে হেভি এনজয় লাগে। উফফস, 2 পা 2 দিকে দিয়ে জামাইয়ের পিছনে বসব, 2 হাত দিয়ে তার পেট পেঁচিয়ে জড়িয়ে ধরব। আমার শ্যাম্পু করা খোলা চুলগুলো হাওয়ায় উঠবে, হাওয়ায় চুল নিয়ে বেচারার নাম মুখে ছোঁয়া দিবে। সে চুলের ঘ্রাণ নিবে মুখ একপাশ করে। আমাদের দুজনের চোখে বড় স্টাইলিশ সানগ্লাস থাকবে। আমি পিছন থেকে তার পিঠের উপর গাল ঠেকিয়ে শুয়ে থাকব। রোমাঞ্চটা জোস না আপা? তার যদি বাইক না থাকে? দেন, বলল কলি। কিনে নিবে, শিখে নিবে। এটা বিয়ের আগেই কন্ডিশন দিয়ে দিব। আর যদি থাকে তাহলে কেল্লা ফতে, মাস্তি আর মাস্তি। কলি নাক মুখ খিচিয়ে অদ্ভুত চাহনি তাক করল কিশোরী ছোট বোনের দিকে, বলল, তোর মাথায় এসব আজে বাজে ভাবনাকে দেয়? ক্লাসে কাদের সাথে মিশিস তুই? নিলজ্জ কোথাকার। বড় বোনের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? দিন দিন বেহায়া হয়ে যাচ্ছিস। তোর পড়াশোনা ধরব আমি, দেখিস। টিকটক করা তোর বন্ধ। নিজে এক বোরিং, কপালে জুটছে আরেক বোরিং পারসন। তার বাইক থাকলেও যা, রিক্সা থাকলেও তা, যাহা লাউ তাহাই কদু। তোরা আনন্দের কি বুঝিস? ঠিকই আছে, তোর সঙ্গে বোরিং এক মাস্টার ব্যাডার বিয়ে হবে, যে লোক নিজের এনগেজমেন্টেও আসে না। সে যে কি পরিমাণ ছ্যাবলার ছ্যাবলা আর ক্যাবলার ক্যাবলা পুরুষ, তা আমি খুব বুঝছি। ঠোঁট উল্টিয়ে কথাগুলো বলল ঝুলি।
কলি চেঁচিয়ে উঠার আগেই জুলির লম্বা লম্বা পায়ে রুম থেকে বেরিয়ে গেল। একটু পর এসে ভাত দিয়ে গেল কলির পড়ার টেবিলে। জুলির কথাবার্তায় কলির মনে সন্দেহ দানা বাঁধল। জুলির প্রেমে ট্রেমে পড়ল নাকি? কলি উঠে ফ্রেশ হয়ে ভাত খেয়ে আবার শুয়ে পড়ল। নুরুল হক অফিস থেকে বাসায় ফিরলেন। মেয়ে পায়ে ব্যথা পেয়েছে শুনেই শশব্যস্ত হয়ে এলেন মেয়ের রুমে। পা ধরে দেখলেন মনোযোগের সহিত। মেয়ের মাথায় পিতৃস্নেহের পরশ বুলিয়ে দিলেন বার কয়েক। সতর্ক হয়ে পথ চলতে উপদেশ দিলেন। মাহফুজা একমাত্র ছেলের বিয়ে নিয়ে অতিরিক্ত এক্সাইটেড হয়ে থাকে রাত দিন। বাসায় নিত্যকার কাজ শেষ হয়ে যখনই ফুরসত মিলে কাগজ কলম নিয়ে বসে যায়। কিভাবে কি করবে? আয়োজনের কমতি রাখতে চায় না সে। মনের মতো একটা মেয়েকে সে জনমের জন্য পেয়ে যাচ্ছে। ঘাটতি থাকবে কেন? আনুশকা ও কলি তার দুজন মেয়ে। কলিকে সে কোনোদিনই পুত্রবধূর নজরে দেখবে না। নিজের মেয়ের মতো দেখবে, আদর করবে। কলিও তাকে মায়ের মতোই দেখবে। এটা তার ধারণা নয়, শুধু পূর্ণ আস্থা কলির উপরে। আনুশকাও শ্বশুরের বাসায় অবসর হলেই নোটপ্যাড নিয়ে বসে যায়। সবকিছুর লিস্ট করতে থাকে সিরিয়াল অনুযায়ী। দেশের বাইরে থাকা স্বামীর সঙ্গেও ভাইয়ের বিয়ে নিয়েই গল্প করে আজকাল। কলিকে সে বোনের মতো দেখবে। কাল ননদি খেতাব চায় না সে। শিক্ষক পিতার আদর্শ সন্তান তারা দুই ভাই বোন। সংসারে শান্তি ও আনন্দের পরিবেশ বজায় রাখার সমস্ত শিক্ষা ও দীক্ষা দিয়ে তাদের বড় করেছে মা বাবা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কলির পায়ের পাতা ফুলে গিয়েছে। মলম লাগিয়ে নিল, মেডিসিন খেল, তবুও ব্যথায় টনটন করছে পুরো পা। মাহমুদের উপর প্রচণ্ড ক্ষেপে গেল কলি। ক্লাসে সবার সামনে অমন বিদ্রূপ করে কথাটা না বললেই কি হতো না তাকে। এমন সময় কলির মোবাইল বেজে উঠল। স্ক্রিনে জ্বলে উঠল বদ মাহমুদ স্যার। বদ শব্দটা আগে ছিল না। কলিকে বারবার কটাক্ষ করে কথা বলাতে কলি এডিট করে বদ শব্দ যোগ করেছে মাহমুদ শব্দের আগে। এখন যেহেতু তার ভাষায় সেই বদের সঙ্গেই বিয়ে হতে যাচ্ছে, তাই সেদিন আবার বদ শব্দটি ছেটে ফেলবে। কলি রিসিভ করে সালাম দিল। কেমন আছেন না জিজ্ঞেস করে মাহমুদ সরাসরি জিজ্ঞেস করল, আপনার পায়ের খবর নিতে ফোন দিলাম। আপনার ভাষায় আমিই দোষী জানি, আচ্ছা মতে ঝাড়ছেন আমায়। পা ফুলে গিয়েছে? হুম। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যে কোনো যন্ত্রণা প্রকট আকার ধারণ করে, এবং সেটা শরীর মন দুটোরই। জানি ঢের। এমন সবকিছু জানলে ভালো হয়। বেডে শুয়ে আছেন? হুম। ভিডিও কল দিব পা দেখার জন্য? আপনি ডাক্তার নয়, পা দেখে কোন কাজ নেই। ওহ আচ্ছা, সেটাই। কলি মৌন রইল এ প্রান্তে। গান শুনতে তার খুব ভালো লাগে। সুরে সে মাতোয়ারা। খাওয়া ভুলে গিয়েও সে গানে ডুবে থাকতে পারে। সেদিন স্যারের ভরাট কণ্ঠে পুরনো দিনের রোমান্টিক গানটা অস্থির লেগেছে। এখন যদি দু লাইন গান শুনতে পেত তার ভালো লাগত। ইউটিউবে শোনা যায়। লাইভ শোনার সুযোগ থেকে ইউটিউবেরটা শুনবে কেন? এমন ভাবনা থেকেই কলি চট করে বলে ফেলল, স্যার দু লাইন গান শোনাবেন? বলেই কলি নিজের জিভ কামড়ে ধরল। ও শীত চাওয়াটা কি শোভনীয় হলো? কি ভাববে মানুষটা এবার? মাহমুদ হঠাৎ ধাক্কা খাওয়ার মতো নড়ে উঠল। এদিক ওদিক চাইল তার খালি রুমের মধ্যে। ভুল কিছু শুনল নাকি? কলির মতো নিরস মুডি বেরসিক টাইপের মেয়ে এই প্রথম এমন কিছুর আবদার করল তার কাছে। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সে না শোনার ভান করে জিজ্ঞেস করল, কলি কি বললেন? ভালো করে শুনতে পাইনি। কিছু বলিনি স্যার, রাখতে পারেন। কলি ঘাড় হেলিয়ে বালিশে কাত হয়ে শুয়ে আছে। কানে হেডসেট লাগনো। তার কানে ভেসে এলো মাহমুদের কণ্ঠ হতে ভালোবাসার গান। তাকিয়া আসমানের দিকে, সে কি বলো আছে সুখে? ভাবিয়া কান্দিয়া মরি, সে যে পাশে নাই। বিধাতা আমাকে বলো, কোথায় গেলে তারে পাব? যন্ত্রণাগুলো আমাকে ভেতরে পোড়ায়। ভাবতে ভাবতে তারে আমি চোখ বুজিয়া জড়াই ধরি। চোখ মেলিয়া দেখি আমি, সে যে বুকে নাই। কলির দু চোখ আবেশে জড়িয়ে এলো। মন্ত্রমুগ্ধের মতো শুনল, কলি। হু হু স্যার, অশেষ ধন্যবাদ।
আপনি না শুনতে পাননি? ঘোর লাগা কণ্ঠে বলল কলি। মাহমুদ কলির বাচ্চামো কণ্ঠ শুনে নিজের বুকের বাম পাশ চেপে ধরল হাত দিয়ে। একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করল তার বুকের চিলে কোঠায়। নিজেকে সামলে নিয়ে মধুর হেসে ফেলল। বলল, কলি, আজ আপনাকে নিয়ে আমার ইচ্ছেটা অন্যরকম ছিল, কিন্তু হায় বিধিবাম হলো না। আপনার পা ভালো হোক, তবেই সেই কাজটা করব। দিবেন তো আমার ক্ষুদ্র ইচ্ছেটা পূরণ করতে? কলি মনে মনে বলল, হায় রে প্রেমিক জাতি, তোমরা লায় পেলেই উঠে যাও জায়গা মতো। তারপর বলল, হয়তো, বিবেচনা করে দেখতে হবে। হয়তো? দ্যাটস মিন নট সিউর, মেইবি। মনীষীগণ বলেছেন, বড় স্বাদ পূর্ণ করতে না পারো, কিন্তু তোমার টুকরো স্বাদগুলো মেটাতে ভুল করো না। জীবন ক্ষণস্থায়ী, তাই যত পারো আনন্দ করো, আনন্দের মাঝে বেঁচে থাকো। মুঠোফোনের ওপ্রান্তে প্রলম্বিত শ্বাস ফেলে ঠান্ডা গলায় বলল মাহমুদ। কোন মনীষী বলেছে এই কথাগুলো স্যার? আপাতত ধরে নিন মাহমুদ মনীষী বলেছে। কলি আনন্দ পেল না মাহমুদের কথায়। সে ভার গলায় বলল, স্যার, আপনার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ আলাপ আছে। ও সিউর কলি, বলুন। কান পেতে আছি। এখন নয়, পরে অবশ্যই বলবো। কলির শুকনো গলায় কথাটা শুনে মাহমুদ চিন্তায় পড়ে গেল। বিয়ে পড়ানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই মেয়ের কোন ভরসা নেই। না জানি আবার কোন কঠিন শর্ত নিয়ে হাজির হয় এই হৃদয়হীনা মেয়েটি। স্যার, আপনার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ আলাপ আছে। ও সিউর কলি, বলুন। কান পেতে আছি। এখন নয়, পরে অবশ্যই বলবো। কলির শুকনো গলায় কথাটা শুনে মাহমুদ চিন্তায় পড়ে গেল। বিয়ে পড়ানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই মেয়ের কোন ভরসা নেই। না জানি আবার কোন কঠিন শর্ত নিয়ে হাজির হয় এই হৃদয়হীনা। ওর শর্তটা কি হতে পারে? অন্য কিছু? অন্য কিছু হলে বিবেচনা করা যায়, কিন্তু অন্য কিছু নয়। এটা 100% সিউর। নিশ্চয়ই সেই অমানবিক আবদার। বিয়ে 1 বছর পেছানো। নো ফুলকলি, সেটা কিছুতেই হবে না। দুই পরিবার মিলে যেখানে ডেট পাকা করে ফেলল, সেটা পেছানো এখন কোনোভাবেই সম্ভব নয়। বিয়েটা কি ছেলে খেলা ওহে ফুলকলি? এমন সব ভাবনার বেড়াজালে আটকে গিয়ে ছটপটাতে লাগলো মাহমুদ। কলি শুয়ে শুয়ে ভাবছে, অন্তত এর থেকে গান শোনা যাবে, আর যাই হোক, এটা একটা ভালো লাগার দিক তার জন্য। কিন্তু কিভাবে তাকে সব উজাড় করে দিব? সেইম। পা ভালো হলে কলি ক্লাসে গেল। কলি চোরা চোখে মাহমুদের আপাদমস্তক দেখে নিল এক ঝলক। চমকিত মনে বলল, কি ব্যাপার? এই বান্দা আজ প্রেমিকের সুরত নিয়ে হাজির হলো। নিউ জিন্স, নিউ টি শার্ট। যুবক থেকে তরুণ হয়ে গেল দেখি। ঝরঝরে ঘন চুলগুলো আজ বেশ উড়ু উড়ু। অন্যদিনের চেয়ে বেশি স্মার্ট ও সুন্দর লাগছে। কাহিনী কি? যাক গা, খাল্লি বাল্লি। মাহমুদ ক্লাসে কলিকে মুখে কিছু বলল না, চোখের ইশারাতেও কিছু বলল না। সে পরিবেশ বুঝে চলতে জানে। সীমা লঙ্ঘন না করার ক্ষমতা তার যথেষ্ট। ভার্সিটিতে সে আগের মতোই কলির সঙ্গে টিচার স্টুডেন্ট সম্পর্ক বজায় রেখে চলতে লাগল। বরং একটু বেশিই সতর্ক হয়ে চলে। কলি যেন বিরক্ত না হয় সেদিকে বিশেষ সজাগ থাকে। পার্সন হিসেবে মাহমুদ খুব কেয়ারিং প্রতিটি মানুষের ক্ষেত্রেই। সে অফিসে এসে মেসেজ দিল, কলি ডার্লিং, রেস্টুরেন্টে চলে যাবেন, খুব জরুরি কথা আছে। খুব শব্দটা মাহমুদ ইচ্ছে করে ব্যবহার করেছে কলিকে গুরুত্ব বোঝানোর জন্য। নয়তো কলি নাও আসতে পারে। কলি ভ্রুযুগল কুঞ্চিত করে বলল, দরকার তো আমার নিজেরই। কলি এক শব্দে ফিরতি মেসেজ দিল, আচ্ছা স্যার। মাহমুদ ঠোঁট ভিড়িয়ে বাঁকা হাসি হাসল। এই কি বিয়ের পরেও আমাকে স্যার স্যার করতে থাকবে নাকি? আগে অধিকারে আসুক রমণী। কলি ডার্লিং রেস্টুরেন্ট আগেই পৌঁছে গিয়েছে। এর নাম বন্ধুদের কাছে সে আগেও শুনেছে, কিন্তু সে এলো আজই প্রথম। সে পুরো রেস্টুরেন্টে বার দুয়েক মোহনীয় দৃষ্টি ঘুরিয়ে নিল। অদ্ভুত সম্মোহনী পরিবেশ ডার্লিংয়ের ভিতরে। কৃত্রিম সবুজাব গাছগাছালি দিয়ে সজ্জিত। হালকা আলোর লাইটিং। রয়েছে একটি ছোট্ট পানির ফোয়ারা।
নিচে দেয়া হয়েছে অসংখ্য পাথর। স্বচ্ছ পানিতে পাথরগুলো দেখতে বেশ নান্দনিক লাগছে। প্রতি টেবিলে কাপল বসা। টেবিলগুলো বাঁশের ছোট্ট বেড়ার বেষ্টনীতে ঘেরা। কলি এদিক ওদিক তাকাচ্ছে। একজন ওয়েটার এগিয়ে এলো, জিজ্ঞেস করল, ম্যাম আপনি কলি? হ্যাঁ। আপনি এদিকে আসুন। স্যার আগেই রিসিপশনে ফোন করে বুক দিয়ে রেখেছে। কলি ছেলেটার সঙ্গে হেঁটে গেল। ওয়েটার একদম লাস্টের কর্নারের টেবিলে নিয়ে গেল কলিকে। এটা আপনাদের দুজনের, বসুন ম্যাম। কলি বসল। টেবিলে মেনু লিস্ট, গ্লাস, টিস্যু রাখা আগে থেকেই। সে খেয়াল করে দেখল পুরো রেস্টুরেন্টে এ সাইডটাই কাপল জোন। তার মানে এটা কাপল ফেভার রেস্টুরেন্ট। সিঙ্গেল চেয়ার নেই এখানে। একটা টেবিলের জন্য একটাই বেঞ্চ, দুজন বসার হিসেবে। বলা যায় একটা মিনি রুম। কলি আশ্চর্য হলো, বিরক্তি জমা হলো চোখের পাড়ে। এত নিরিবিলি প্রাইভেট প্লেস কেন বুকিং দিল? মাহমুদ ভার্সিটির সামনের পরিচিত কাঁচা ফুলের দোকানটার গেল। বাইক থেকে নেমে গেল। আদেশ দিয়ে বলল, মামা যত রকমের ফুল আছে সবগুলো থেকে একটা করে নিয়ে সুন্দর একটা পুষ্পতোড়া রেডি করুন। ফুল দোকানি হাতের কাজ রেখে দিল। মাহমুদের অর্ডারের কাজ ধরল। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে কথা, অতিরিক্ত ইজ্জত দিতেই হয়। মাহমুদ সব ফুল দেখে দুটো টকটকে তাজা বড় লাল গোলাপ বেছে নিল। সেই দুটো গোলাপ আলাদা রাখল। একটা সিগারেট জ্বালিয়ে নিল ফুটপাতের উপরে এসে। কয়েকটা শুকটান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিল শূন্যের মাঝে। ভাবল, আরে মদন মাহমুদ, তুই তো হেব্বি প্রেমিক পুরুষ হয়ে গেলি কলির ব্যক্তিত্বের প্রেমে পড়ে। প্রেম এমনিই বুঝলি, জগতের বড় বড় মহাপুরুষেরাও ভালোবাসার মানুষ পেলে কাবু হয়ে যায়। আর তুই তখন ছাড়। তোর আজকের ক্যালকুলেশন ঠিকই আছে। হবু বউকে বিয়ের আগে একটু ইজি করে নিতে হয়। ফুলের তোড়া প্রস্তুত হয়ে গেল। দামাদামিতে গেল না মাহমুদ। ফুল বিক্রেতা চা চাইল, তাই দিল মাহমুদ। ফুলগুলোকে যত্ন করে বাইকে রাখল। বাইক ছেড়ে গেল দুর্বার গতিতে। ফুল বিক্রেতা মুচকি হাসল মাহমুদের যাওয়ার ভঙ্গি দেখে। সে বিড়বিড়িয়ে বলল, মাস্টার সাব কি প্রেমে পড়ছে? না বিয়া ঠিক হইছে? হইলে আমার কি? এই ভেবেই বিক্রেতা তার বেসুরো গলায় গেয়ে উঠল বাড়ি সিদ্দিকীর বিখ্যাত বিচ্ছেদের গানের দুচরণ। আশার মাইসা ভাষা পানি রে, পুবালি বাতাসে বাদাম দেইখা চাইয়া থাকি। আমার নি কেউ আসে রে। যেদিন হতে নতুন পানি আসল বাড়ির ঘাটে। অভাগিনীর মনে কত শত কথা উঠে রে। কলি বসে বসে মোবাইলে ইউটিউবে একটা সিনেমার ট্রেইলার দেখছে। মাহমুদ তার সামনে গিয়ে দাঁড়ালো। কলি চোখ তুলে তাকাতেই তোবদা খেল। মাহমুদের চোখে বড় সানগ্লাস, অধরকোণে ঝুলছে মৃদু রোমাঞ্চিত হাসি। হাতে এক গুচ্ছ ফুলের তোড়া, বাকি হাত পিছনে লুকানো, দেখা যাচ্ছে না। ভীষণ সুন্দর ও রোমান্টিক লাগছে। পরিবেশের সঙ্গে উপযুক্ত গেট আপ। আচ্ছা, তাহলে এই জন্যই আজ প্রেমিক সাজ ওনার। ডার্লিং এ আমাকে নিয়ে আসা। বুঝলাম। দোল খাওয়া অনুভূতি নিয়ে গোপনে উচ্চারণ করল কলি। মাহমুদ দাঁড়িয়েই রইল। পিছনে তার গোলাপ ধরে রাখা হাতটি সামনে নিয়ে এলো। কলির সামনে বাড়িয়ে ধরল। নিবেদিত কণ্ঠে বলল, কলিকে ভালোবাসি। কলি চমকে উঠল। কাপা কাপা হাতে ফুলটি ধরল। সানগ্লাসে ঢাকা মাহমুদের দু চোখ। কলি তার চোখের ভাষা পড়তে পারল না। কণ্ঠকে খাদে নামিয়ে লাজুক স্বরে বলল, থ্যাংক ইউ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম। মাহমুদ ফুলের তোড়ার পাশ থেকে আরেকটি সিঙ্গেল গোলাপ কলির দিকে বাড়িয়ে ধরল। কলি জিজ্ঞাসু চোখে মাহমুদের মুখে চাইল। সেটা দিয়ে আমি আপনাকে ভালোবাসার প্রপোজ করেছি। আর এটা আপনার হয়ে কিনেছি। আপনি তো আর আমার জন্য ফুলও কিনবেন না, প্রপোজও করবে না। আমি যেচে নিচ্ছি আর কি, সেটা আমাকে দিন। শুনিয়ে না বলুন, মনে মনে যা বলার তা বলুন। হৃদয়ের কথা আমি হৃদয় দিয়ে অনুভব করে নিব। কলি গোলাপটি বাড়িয়ে ধরল মাহমুদের দিকে। মাহমুদ প্রাণ দিয়ে কলির হাত থেকে গোলাপটি নিল। কলির পাশে বসে পড়ল। কলি বেঞ্চের শেষ মাথায় গিয়ে দেয়াল ঠেসে বসল।
মাহমুদ সানগ্লাস খুলে টেবিলের উপরে রাখল। ফুলের তোড়াটি দুহাত দিয়ে ধরে কলির দিকে বাড়িয়ে ধরল। শুভ বিবাহ মোবারকবাদ। আপনার অনাগত যুগল জীবন মধুর ও শান্তির হোক। কলি হাত বাড়িয়ে ফুলের তোড়াটি নিল। ভিতরে এলোমেলো হয়ে যাচ্ছে, তবুও যথাসম্ভব নিজের মাঝে কাঠিন্যতা ধরে রাখল। কলি ফুল নিয়ে কিছু বলল না। মাহমুদ নিজ থেকেই বলল, আমাদের পরিবারে আমরা সবাই যে কোনো কিছু আর্টের সঙ্গে শুরু করি। আপনার বিয়ে ঠিক হয়েছে। আজকের সেলিব্রেশনটা সেদিনই করার ইচ্ছে ছিল। বিয়েতে ইনভাইটেশন যেন পাই। কলি মৌন রইল। সে নিজেও জানে তার কেমন লাগছে। মাহমুদ বলল, অর্ডার করেছেন কলি? না স্যার। আপনি দেন। মাহমুদ চিকেন ফ্রাইড রাইস অর্ডার করল। কলি পূর্বের অবস্থান ও অবস্থাতে থেকেই খেয়ে নিল। মাহমুদ কলির দিকে চেয়ে বলল, দেয়াল ভেঙে পড়ে যাবেন, এদিকে এসে বসুন। কলি না শোনার ভান করে রইল। মাহমুদ এক হাত প্রসারিত করে দিল কলির দিকে। কলি ভ্রুক্ষেপহীনভাবে চেয়ে রইল অন্যদিকে। মাহমুদ প্রথমে উঠে দাঁড়ালো সোজাসুজি হয়ে। কলি মনে করল হয়তো ওয়াশরুমে যাবে, কিন্তু না। মাহমুদ তার খুব কাছে গিয়ে বসে পড়ল। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে খপ করে কলির এক হাত ধরে ফেলল। কলি হাত মোচড়ামুচড়ি করতে লাগল, কিন্তু পারছে না আলগা করতে। এমতাবস্থায় তাদের দুজনের চোখ গেল মাত্র 4 হাত দূরত্বে পাশের টেবিলের একজোড়া কপোত কপতির দিকে। তাদের 2 জোড়া ঠোঁট একজোড়া হয়ে আছে। বেড়ার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটু একটু তাদের অন্তরঙ্গ মুহূর্তখানি। তারা দুজন কাজটাতে এতটাই বিভোর হয়ে আছে, যেন প্রতিযোগিতায় নেমেছে অন্য টেবিলের কাপলদের একই কাজের সঙ্গে। যে জুটি যত দীর্ঘ সময় অধরে গাঢ় চুম্বন করে যেতে পারবে, তাকে কর্তৃপক্ষ হতে বিশেষ পুরস্কার দেওয়া হবে। মাহমুদের প্রেমিক চিত্ত প্রশ্রয় পেয়ে উঠল। কলির ঘাড়ে ফু দিল 2 বার। কলির কপালের অবাধ্য চুলগুলোকে কানের পিছনে গুজে দিয়ে বলল, আচ্ছা, এমন একটা রোমাঞ্চকর কাজের পুরস্কার কি হতে পারে বলুন তো? কলির লজ্জার সীমা রইল না। মাথা নামিয়ে বসে রইল। অসহিষ্ণু গলায় বলে উঠল, স্যার কি করছেন? এমন অসভ্যতামি করার জন্য এখানে আসা? মাহমুদ কলির হাত ছেড়ে দিল। 2টো আঙ্গুল কলির ঘাড় থেকে একটু নিচে বুকের উপরে এনে থামালো। বলল, মেয়েদের বুক ফাটে তবু মুখ ফাটে না, এই প্রবাদটা জানি। আবার একটা গান আছে নাকি যেন? ওহ, মনে পড়েছে। বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক না। আমার সান্নিধ্য কি আপনাকে আনন্দ দান করেনি কলি? আর শুনুন মিস কলি, হাজবেন্ড ওয়াইফ হয়ে জীবনকে উপভোগ করা আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে উপভোগ করার বিশাল পার্থক্য। ক্লিয়ার? মন্দ কিছুই করিনি। অকারণে অপবাদ দিলেন। সেলিব্রেট করার জন্য এমন পরিবেশ পারফেক্ট। এটাই ছিল মুখ্য। কলি থম মেয়ে বসে রইল। ও হ্যাঁ, যেহেতু আমরা দুজন পূর্ব পরিচিত, সেই সুবাদে বিয়ের সাজপোশাক বা সবকিছু নিয়ে আপনার ব্যক্তিগত কোন স্বাদ থাকলে বলতে পারেন। আমি সর্বস্ব দিয়ে আপনার সেই স্বাদ পূর্ণ করার চেষ্টা করব। না স্যার, আমার এই বিষয়ে কোন চাওয়া পাওয়া নেই। এটা লাভ ম্যারেজ নয়, অ্যারেঞ্জ ম্যারেজ। চাহনি অন্যদিকে ফেলে জানালো কলি। তাহলে বুঝি কিছু বলা যায় না? হতে পারে। এই হাদিস বা রুলস আমার অজানা। এনিওয়ে, আমার পার্ট শেষ। আপনি কি যেন বলবেন? প্লিজ বলুন। নিউ কোন কন্ডিশন বিয়ে নিয়ে? না স্যার। তবে কন্ডিশন? অফ মুডে বলল কলি। কন্ডিশন আর কন্ডিশন? হায় রে। বলুন। বিষয়টা আমার পরিবার নিয়ে স্যার। ওহ হো, সিউর কলি, প্লিজ। কলির মুখ ম্লান, দৃষ্টি আনমনা, কণ্ঠ ভারী। সে বলতে লাগল, কন্ডিশন আর কন্ডিশন? হায় রে, বলুন। বিষয়টা আমার পরিবার নিয়ে স্যার। ওহ হো, সিউর কলি, প্লিজ। কলির মুখ ম্লান, দৃষ্টি আনমনা, কণ্ঠ ভারী। সে বলতে লাগল, স্যার, যেহেতু এটা পারিবারিক বিয়ে, সেই সুবাদে অনেক কিছু না জানলেও কিছু বিষয় নিশ্চয়ই জেনে গিয়েছেন ইতোপূর্বে। কোন বিষয়ে কলি?
আমার পরিবারের বিষয়ে? হ্যাঁ, আমাদের জন্য যতটুকু জানার প্রয়োজন ছিল ততটুকু আমরা জেনে নিয়েছি। এনাফ। আপনাদের জন্য হয়তো এনাফ। আমাদের সিচুয়েশনে জানানো অত্যাবশ্যক। টেবিলের উপরে চোখ রেখে বলল কলি। প্লিজ কন্টিনিউ। মাহমুদ কলির মুখপানে চেয়ে ভারিক্কি গলায় অনুরোধের ভঙ্গিতে বলল, স্যার, আমি মিডল ক্লাস পরিবারের মেয়ে। বড় আপা অনার্স কমপ্লিট করেনি। সুপাত্র পেয়ে যাওয়াতে আব্বু আম্মু আপাকে পাত্রস্থ করে দেয়, আগে সব বিবেচনা করে। জুলির ছোট, 9-এ পড়ে। আমাদের কোন ভাই নেই। আব্বু গভর্নমেন্ট জব করে, রিটায়ার্ড হয়ে যাবে 1 বছর বাদে। তখন আব্বু যে পেনশনের টাকা পাবেন তা দিয়ে উনি একটা বিজনেস দাঁড় করাতে চাচ্ছেন। এই বিষয়গুলো বিয়ে ঠিক হওয়ার বেশ আগেই আমাদের বাসায় ডিসকাশন হয়েছে। তো জব করা মানুষ তো হুট করে বিজনেস দাঁড় করাতে পারবে না, হিমশিম খেয়ে যাবে। তাই আব্বু আম্মুর কথা আব্বু ও আমি মিলেই যেন বিজনেস শুরু করি। অর্থাৎ আমাদের পারিবারিক বিজনেসটা পুরোপুরি আমার হস্তক্ষেপে চলতে হবে। আব্বু অনেক সময় অসুস্থ থাকে, আর লোকও রাখবো একজন প্রয়োজন বুঝে। মাহমুদ কফি পান করতে করতে মনোযোগ সহকারে কলির কথাগুলো শুনল এবং বলল, আমার করণীয়? আপনার কিছুই করতে হবে না, আমাকে সেই ফ্রিডম দিতে হবে। এটা চাওয়া আমার। বিয়ে পিছাতে চেয়েছি, তা তো আর হলো না। অনুযোগ করে চাপাস্বরে বলল কলি। আমি এবং আমার পরিবার এসব বেশ উপলব্ধি করতে পারি, কারণ আজ আমরা সমাজের শ্রেণীভেদে যে সচ্ছল অবস্থানে আছি তা কেবল পরিশ্রম, সততা ও বুদ্ধির জোরে। সো এ নিয়ে দ্বিতীয়বার চিন্তা করবেন না। আপনার পরিবারের জন্য যা যা করতে চান করবেন। আমি স্যাক্রিফাইস করতে জানি। বাসায় গিয়ে আজই জানিয়ে দিবেন এই বিষয়টা, কেমন? কলি ঈষৎ হাসল। আন্তরিক ধন্যবাদ স্যার, খুব ভালো লাগছে এখন। এটা নিয়ে এই কয়দিন দ্বিধায় ছিলাম আমি। বিয়ে পেছানোর মতো উপযুক্ত কোন হেতু খুঁজে পায়নি আমার ফ্যামিলি, তাই মামা ও বাবা পেছায়নি। কিন্তু আমি আপনার জন্য আপ্রাণ চেষ্টা করেছি বিয়ে পিছাতে। সরি। হুম। কচু ঘোড়ার ডিম করেছেন, গোপনে বলল কলি। হুম। 1 মিনিট কলি, আপনার বিয়ে ঠিক হলো যেন কার সঙ্গে? সিরিয়াস মুডে জানতে চাইল মাহমুদ। কলি ভ্যাবাচেকা খেয়ে উঠল। দোনোমনো করতে করতে অপ্রস্তুত গলায় বলল, এটা কি ধরনের প্রশ্ন হলো? প্রশ্ন প্রশ্নই, সেটা যেমনই হোক। জাস্ট আপনার হবু বরের নামটা জানতে আগ্রহী এই মন। আমি জানি না, বাসায় গিয়ে জেনে জানাবো। আমি জানিয়ে দিব এখন? আপনি জানলে আবার জানতে চাইলেন কেন? আপনার মুখ থেকে শুনতে খুব ইচ্ছে হচ্ছিল। স্যার, বাসায় যাব, আম্মু চিন্তা করবে। মাহমুদ তার 3 আঙুলের ডগার পিঠ কলির কোমল গালের একপাশে উপর থেকে নিচে বুলিয়ে নিল, থুতনির মাঝে এনে আঙুল থামিয়ে নিল। রোমান্টিক চাহনিতে বলল, ফাঁকি দেওয়ার ধান্ধা আর নয়। অনেক ফাঁকি ঝুঁকি দিয়েছেন, আম্মু একটুও চিন্তা করবে না। অ্যাডাল্ট মেয়ে, তার বিয়ে ঠিক হয়েছে, হবু বরের সঙ্গে ঘোরাঘুরি করবে, এটাই স্বাভাবিক। কলি হয়ে আর কতকাল থাকবেন? এবার ফুল হয়ে তো ফুটুন, বিকশিত হন সমস্ত অঙ্গসুরভি নিয়ে। কলির নাক মুখ দিয়ে যেন উষ্ণ ধোঁয়া বের হচ্ছে। কি করছে স্যার? এত দেখি শিক্ষক বেশের আড়ালে কড়া ডোজের প্রেমিক। একরাশ বিরক্তি ভর করল কলির মুখশ্রীতে। সে না পেরে থনথনে গলায় বলল, বিয়ে পোড়ানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত বিয়ে ভেঙে যাওয়ার চান্স থাকে শতভাগ। এটা বোধহয় আপনি জানেন না? মাহমুদের ভিতর থেকে রোমান্টিক ভাব মিলিয়ে গেল। চোখ থেকে চশমা খুলে নিল, কাঠিন্য সুরে বলল, আলটিমেটাম দিচ্ছেন মনে হয়? ধরে নিন তাই। সময়ের কাজ অসময়ে করতে চান কেন? আপনি আমার জন্য পরপুরুষ, ভুলে যাবেন না। কি করলাম আমি? নীরস ভঙ্গিতে জিজ্ঞেস করল মাহমুদ। কি না করলেন? হাত ধরে ফেললেন, ঘনিষ্ঠ হয়ে বসলেন, গালে চিবুকে হাত দিলেন। লজ্জাবনত কণ্ঠে দৃষ্টি নামিয়ে বলল কলি। মাহমুদের জেদ হল।
সে ফের কলির গলা বরাবর 4 ইঞ্চি নিচে বুকের উপরে 4 আঙ্গুল রাখল। গম্ভীর মুখে ও কণ্ঠে বলল, বুকের উপরে হাত রেখেছি এটা বলতে ভুলে গেলেন? পর পুরুষ আমি। ওকে যেদিন থেকে আপন পুরুষ হব সেদিন থেকেই ছোব। আমি আপনার ছায়াও মারাবো না আর। মাইন্ড ইট। পারিবারিক বিয়ে পারিবারিক নিয়মেই হবে। তার আগে না আমি আপনাকে চিনি, না আপনি আমাকে চিনেন। বেস্ট অফ লাক। আসতে পারেন আপনি। বাই। মাহমুদ উঠে গেল নিমিষেই। বিল মিটিয়ে বের হয়ে গেল গমগমে পায়ে। কলিও তার মতো করে বের হয়ে বাসায় চলে গেল। দুই পরিবার নিজেদের মতো করে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। মাহমুদের পরিবারের তেমন সমস্যা না হলেও বিপাকে পড়ে গেল কলির পরিবার। নুরুল হলো ব্যাংক থেকে লোন নিলেন গ্রামের হাউজ প্রপার্টি দেখিয়ে। মাসিক কিস্তিতে শোধ করতে হবে, কিন্তু করবেন কিভাবে তা ভেবেও দিশেহারা। রেবেকা স্বামীকে আশ্বস্ত করলেন, বললেন, আপনি চিন্তা করবেন না, আমার যে ব্যাংকে ডিপোজিট আছে সেটা ক্লোজ করে ফেলব। সেই টাকা দিয়ে লোন নেওয়া ব্যাংকের কিস্তি দিতে পারবেন। আমার এই টাকায় যদি দরকার সারত তাহলে লোন নিতেই হতো না। রেবেকা উঠে গেল অন্যদিকে। নুরুল হক ভিতরে নরম হয়ে গেলেন রেবেকার জন্য। আজকাল রেবেকার মাঝে স্থিরতা ও ধৈর্যতা চোখে পড়ার মতো। সামান্যতেই হই হইয়ার হায় হায় করে উঠা রেবেকা কেন এত শান্ত হয়ে গেল? কি হয়েছে রেবেকার, যার জন্য রেবেকার এই প্রকাশ্য পরিবর্তন? নুরুল হক উত্তর খুঁজে পেল না। মাহমুদ ক্লাসে কলির সঙ্গে একাডেমিক বিষয়ও কোন কথা বলে না। সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। আজকাল মাহমুদের ভাবখানা এমন যেন কলি কেসে চেনেই না। অথচ মাত্র কটা দিন পার হলেই এই মেয়ের সঙ্গে তার বাসর উদযাপন হবে। হবে স্মরণীয় রাত্রি যাপন। কলির সেমিস্টার ফাইনাল চলছে। মাহমুদ অন্যদের বেঞ্চের সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু কলির বেঞ্চের পাশে গিয়ে দাঁড়ায় না। যদিও প্রয়োজন হয় তখন বরাবরের মতো শিক্ষক সুলভ আচরণ করে কলির সঙ্গে। মাহমুদের একরোখা মনোভাব কলির চেনা, তবুও তা নিয়ে কলির মাঝে বিশেষ হেলদোল পরিলক্ষিত হল না। পরীক্ষা শেষ হল, রেজাল্ট প্রকাশ হলো যথাসময়ে। কলি ধরে নিল মাহমুদ তাকে ইচ্ছে করে মার্ক কমিয়ে দিবে, কিন্তু না, সে খুব ভালো রেজাল্ট করল তার 2 বিষয়ে। দিন ফুরিয়ে গেল, বিয়ের দিন ঘনিয়ে এলো। দুপক্ষের সমঝোতায় গায়ের হলুদের স্টেজ তৈরি হলো। কলি প্লাস মাহমুদের গায়ে হলুদ। কলি খুব চেয়েছে গায়ে হলুদে বর না আসুক, 2 পক্ষ আলাদা আলাদাভাবে গায়ে হলুদ করবে, কিন্তু বরপক্ষ মানল না, বিশেষ করে বরের ছোট বোন আনুষ্কা। গায়ে হলুদের স্টেজে মাহমুদ চুপচাপ রইল। একইভাবে কলিও। দুজন দুজনের সঙ্গে কোন কথা বলল না, দৃষ্টি বিনিময় করল না। অন্যরা ভেবে নিল দুজন টিচার স্টুডেন্ট বলে সংকোচে ও ভদ্রতা বজায় রেখে চুপ হয়ে আছে, কিন্তু তা নয় আদৌ। তারা দুজন জানে কেন এমন নীরবতায় চাদরে জড়িয়ে গেল তারা। একজনের অসন্তোষজনক বিহেভিয়ার ও বাকিজনের একরোখা মনোভাবের স্বচ্ছ প্রতিফলন এটা। ফটোগ্রাফারের অনুরোধে কিছু পোজ দিতে হয়েছে মাহমুদ ও কলিকে। গায়ে হলুদ অনুষ্ঠান নাচে গানে শেষ হয়ে গেল। মাহমুদ উঠে চলে গেল বাসায়। কলির সঙ্গে সে টু শব্দটিও করল না। কি ভেবেছে কলি তাকে? সেই ইমোশনকে কন্ট্রোল করতে পারবে না? প্রয়োজনে মানুষকে অনেক কিছুই পারতে হয়, তাই সেও পেরে যাচ্ছে। কলিও মনে মনে বলল, বেশ হয়েছে, আমি দারুণ মজা পেয়েছি। 2 বাক্যে কিছুদিনের জন্য স্টপ করিয়ে দিতে পারলাম। বাহ, আমার কথারও তো দেখি হেভি জোর আছে। শালা মাহমুদ, কি পেয়েছ? হুহ। উৎসবে আমেজে বর্ণিল আলোকসাজে ভরপুর খাওয়া দাওয়ায় মাহমুদ ও কলির বিয়ে সম্পন্ন হয়ে গেল। বিয়ের দিনেও কলি ও মাহমুদ কোন বাক্য বিনিময়ে বা খুনসুটি আলাপে মগ্ন হয়নি। আগের দিনের মতোই ফটো সেশনের জন্য কিছু ক্লোজলি পোজ দিতে হয়েছে কলির সঙ্গে। ইট কাঠের নগরীর মধ্যরাত। হাই ভোল্টেজের বৈদ্যুতিক লাইট জ্বলছে। রুমভর্তি আলোর ঢল। শতপুষ্পরাজিতে সজ্জিত মাহমুদের বেডরুম। কলি এক হাত ঘোমটা টেনে বধূবেশে বসে আছে মাহমুদের বিছানায়। এলো সেই মাহেন্দ্রক্ষণ।
ভিতর থেকে দরজা চাপানো। হাট করে দরজা খুলে মাহমুদ রুমের ভিতরে প্রবেশ করল। ইচ্ছে করেই সে এমন করেছে। কলির হার্টবিট কি পরিমাণ বৃদ্ধি পেতে পারে আজ সে দেখবে। কলির কলিজা শুকিয়ে গেল, প্রাণ বুঝি উড়ে যায়। ভয় আড়ষ্টতায় জুবুথুবু হয়ে যাচ্ছে সে। হৃৎপিণ্ডের ধুকপুকানি এত প্রবলতর হচ্ছে মনে হয় এক্ষুনি ছিঁড়ে পুড়ে বেরিয়ে আসবে। মাহমুদ দরজার খিল লাগিয়ে দিল ভিতর থেকে। এগিয়ে গিয়ে বিছানার সামনে কলির মুখোমুখি দাঁড়াল। প্রেমিক কণ্ঠে শুধাল, কলি কেমন আছেন? হ্যাঁ। জি স্যার। একটু একটু পানি হবে? গহীন গুহায় আটকে পড়া বিপদগামী মানুষের মতো ভীত কম্পিত স্বরে অনুনয় করে বলল কলি। চলবে। একজোড়া আগুন পাখি